লাগে? হুম? কানের পাশ দিয়ে দেখি চিকন একটা ঘাম গড়ায় পড়তেছে। ভয়, ডর। খেলা তো শুরুই হয় নাই। এই লাইনে আসতে গেলে মানুষের চামড়াটা কুইল্লা ডাস্টবিনে ফেলাই দিয়া পশুর চামড়াটা পরে আসতে হয়। সেই চামড়ায় বড় বড় পশম থাকে, একটু চুলকাইব, তবে এই যে চুলকাবি না যখন, ওই যে আরামটা, এটাই হচ্ছে এই লাইনের মজা। ভয় পাস না, বাহ, এনজয় কর। অসাধারণ ভাইয়া, অসাধারণ। দর্শক, বই দেখতে গেলে নায়ক নায়িকার খবর যেমন নিতেন, মানুষ তেমনি জানতে চাইতেন ভিলেনের কথাও। কে ছবির খলনায়ক, সেই চল কিছুটা হলেও এখনো কিন্তু রয়েছে। আজ ঈদ এখন আনন্দে আমি সাথে পেয়েছি রাশেদ মামুন অপুকে। কথা বলবো তার সঙ্গে। অপু ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ঈদ এখন আনন্দে। ভাইয়া, প্রথমেই জানতে চাই সিটি বাস সম্পর্কে। আপনার যেহেতু প্রথম কাজ ছিল, এটি নিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই। স্মৃতি মধুর, আনএক্সপেক্টেড ভাবে কাজটা করা, হুট করেই করা, ক্লিক করলো, তারই প্রেক্ষিতে আজকের আমি। এই তো। অভিনয়ের শুরুটা কিভাবে হলো? ছোট থেকে পারিবারিক সূত্রে মঞ্চের সাথে শুরু থেকেই জড়িত। আমার 7.5 বছর বয়সে প্রথম আমি স্টেজে ওঠা, উপস্থাপনা করতে। তারপরে স্কুলে থিয়েটার করেছি, কলেজে সিরিয়াসলি থিয়েটার করা শুরু করলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় থিয়েটার। সো আমার মঞ্চই আমার একদম আমার জায়গা, ওখান থেকেই আসা আমি। মঞ্চ থেকে নাটকে, তারপর সিনেমাতে। আপনি নাটক বেশি এনজয় করেন নাকি সিনেমা বেশি এনজয় করেন? না, দুটোই তো আমার সন্তান। ডিফারেন্সটা কোথায়? আমি ডিফারেন্সটাও যে আপনি কোনো ছোট পর্দা বড় পর্দা, আমি কোনো ডিফারেন্স পাই না। তবে হ্যাঁ, নাটকের ক্ষেত্রে অ্যাক্টিংয়ের প্যাটার্নটা আমি আমার মতো করে একটা শেপ করে নিয়েছি। আর ফিল্মের ক্ষেত্রে প্যাটার্নটা একটু আলাদা, কারণ লেন্স বুঝে, তারপরে স্ক্রিন বুঝে প্রপার অ্যাক্টিংটা আসলে করতে হয়। ফিল্মে যেটা একদম ঠিকঠাক, নাটকের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। সো টিউনিংটা জরুরি, আমি আমার মতো করে টিউনিংটা করে নিয়েছি। দুটোই আমার প্রিয় জায়গা। আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আইন বিষয়ে পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে বেআইনি কাজে কিভাবে যুক্ত হলেন? আই মিন, খল চরিত্রে কিভাবে, মানে খল চরিত্রের প্রতি কেন আপনার বেশি টান আসলো? আর কোনো চরিত্রই তো নেই, সব তো চরিত্রহীন। এমনভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে, সেখানে হচ্ছে নায়ক নায়িকা আর খল চরিত্র, ভিলেন, মাঝে যে ক্যারেক্টার আর্টিস্টগুলো যারা দুর্দান্ত রকমভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে বছরের পর বছর সমৃদ্ধ করেছে, তাদের জায়গাটা কোথায়? সেই জায়গাতে তো ফোকাস নেই। সো আমি যেহেতু হিরো করার যোগ্যতাও নেই আর হিরো হওয়ার ইচ্ছাও কোনো দিন ছিল না, আমি আসলে ক্যারেক্টার আর্টিস্টই হতে চেয়েছি। তো ক্যারেক্টার আর্টিস্ট নিয়ে আমি যখন ফিল্মে শুরু করতে যাব, তো আমি দেখলাম যে এই জনরাতে আমি কাজ করতে চাই, আমি নেগেটিভ ক্যারেক্টারে কাজ করতে চাই। আমি মনে হয় পারবো, ভালো করতে পারবো। দ্যাটস ওয়াই এটা আমি বেছে নিয়েছি। প্রথম চলচ্চিত্র ছিল আপনার কমন জেন্ডার, রাইট? এরপরে আপনি নবাব এলএলবিতে কাজ করেছেন খল চরিত্রে, শাকিব খানের সাথে কাজ করেছেন। সেই সময়ের কথা একটু জানতে চাই। প্রথম দিকে কাজ তো কমন জেন্ডার, প্রথম দিকের কাজগুলো তখন চাকরি করতাম, সবগুলো কাজ আনন্দ নিয়েই করতাম আর কি। আর কমন জেন্ডারটা খুব আনন্দ নিয়ে কাজটা আমরা করেছি। ইনফ্যাক্ট নোমান রবিনের সাথে আমার শুরুর দিকের যে কাজগুলো প্রত্যেকটা বেশ একটা পিকনিক মুডে। তো কমন জেন্ডারের পরপরে আমি যখন প্রফেশনালি আমি চলে আসলাম, আমি কাজ করতে চাই এবং এটাই আমার প্রফেশন, চাকরি বাকরি ছেড়ে। সো ওই জায়গা আর নবাব এলএলবির জায়গাটা সম্পূর্ণ আলাদা, একদম প্রফেশনাল ফোকাস দিয়ে নবাব এলএলবি কাজটা আমার করা। তাই বলে ফোকাস কিন্তু কমতি ছিল না কমন জেন্ডারে। তখন আমি এটাকে প্রফেশন হিসেবে আমি বেছে নেওয়ার কথা চিন্তাও করিনি।
দুটো কাজই আমার প্রিয় কাজ। কমন জেন্ডার যদি বলি, আমার ফিল্মে কমন জেন্ডার দিয়ে আমার যাত্রা শুরু। নবাব এলএলবি একটা প্ল্যাটফর্ম আমাকে এনে দিয়েছে, যেহেতু সাকিব খানের সাথে প্রধান খল চরিত্রে আমার বোঝাপড়াটা হয়েছে। তো সেখান থেকে ফিডব্যাক নিই আজকের আমি। সাকিব ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? না, বরাবরই দীর্ঘদিন পরে গত ঈদে প্রিন্স মুভিতেও তার সঙ্গে কাজ হলো। হ্যাঁ, বরাবরের মতোই প্রফেশনাল একজন মানুষ, প্রফেশনাল জায়গায় প্রফেশনাল আচরণই হওয়া উচিত। আর আমি সবসময় ক্যারিয়ারে মেনটেন করি প্রফেশনাল আচরণ। আর সব কিছু মিলেই ভালো লেগেছে, ঠিকঠাক। পরাণে কাজ করেছেন, মিশন এক্সট্রিমে কাজ করেছেন, গাংচিলে কাজ করেছেন। রাফি ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা একটু বলেন। রাফির সঙ্গে কাজ করা খুবই আনন্দের একটা বিষয়। কারণ আমি যদি বলি আমার ক্যারিয়ারকে যদি দুভাগে ভাগ করি, আমার যে আজকের আমি মানে আমার যে চেঞ্জেসগুলো সেটা এসছে মূলত রাফির হাত ধরেই। এটা রাফির হাত ধরেই বিশেষ করে আমি অ্যাক্টিং করি, আমাকে দিয়ে অ্যাজ এ ডিরেক্টর রাফি ভাইকে তাহলে 1 নাম্বার দিতে চান? 1 নম্বর 2 নম্বর দিতে চাই না, রাফিকে আমি ক্রিয়েটর বলতে চাই। আমাদের হল নেই, সিনেমা হল নেই, আমাদের দর্শকদের আমরা এক করতে পারছি না, সব কিছু মিলে ক্লিক হচ্ছিল না। যে কজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, রাফি তার অন্যতম। রাফি সময়ের পালসটা বুঝতে পারে, সেই কারণে রাফি একটু এগিয়ে আছে। ভাই, আমরা আরও আড্ডা দিব, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক, মেরিল সিরাম সোপার নিবেদিত ঈদ এখন আনন্দে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মেরিল সিরাম সোপার নিবেদিত ঈদ এখন আনন্দে। আমাদের সঙ্গে আছেন রাশেদ মামুন অপু। অপু ভাই, আপনার সাথে কথা বলছিলাম ব্রেকের আগে। সিনেমা ইন্ডাস্ট্রিকে আসলে আপনি কেমন দেখছেন, বা আপনার কি মনে হচ্ছে যে কোনো পরিবর্তন আনা দরকার কিনা? পেছনে যখন যাবার জায়গা নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, তো সেই জায়গা থেকে যে জার্নিটা আবার নতুন করে শুরু হয়েছে, সেখান থেকে আমি আশাবাদী। যেটা হচ্ছে যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঈদ কেন্দ্রিক। এভাবে তো কোনো ইন্ডাস্ট্রি চলতেও পারে না, দাঁড়াতেও পারে না। সারা বছর চলতে হবে, সারা বছর দৌড়তে হবে, না দৌড়লেও হাঁটতে তো হবে, একটু হেঁটে আরবার দৌড়তে হবে। তো সেই জায়গা থেকে একটা গুড সাইন আমি মনে করি যে ঈদে দর্শক হলে আসছে, সিনেমা দেখছেন, এবং এখন পর্যন্ত কিছু কিছু সিনেমা টিকিট পাওয়া দুষ্কর হয়ে গেছে। একটা ভালো ঈদের পরে তো মনে করেন 2-3 মাস একদম টিকিটই পাওয়া যায় না। খুবই ভালো, খুব ভালো। এই মাঝখানের গ্যাপটুকু খালি পূরণ করতে হবে। আর যেটা হচ্ছে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে প্রণোদনার ক্ষেত্রে, সেটা হচ্ছে সিনেপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনের নির্ভরতা কমিয়ে সিনেপ্লেক্স অন্তত 64টা ডিস্ট্রিক্টে যদি 64টা সিনেপ্লেক্স তৈরি করা যায়, বা সেরকম যদি উদ্যোগ নেওয়া যায়, সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিটা বেশ ভালোভাবেই দৌড়বে বলে আশা করি। কারণ প্রোডাকশানগুলো ভালো আসছে, এবং প্রোডাকশানগুলোতে ভ্যারিয়েশন আছে। প্রতিটা ঈদে একই রকমের, একই মেজাজের, একই টোনের কিন্তু মুভি পাচ্ছেন না আপনারা, ভিন্ন ভিন্ন টোনে, এবং দুর্দান্তভাবে সবগুলোই দর্শক মোটামুটি লুফে নেবার চেষ্টা করছে। তার মানে আমরাই আসলে ভালো কিছু দিতে পারছি না, শুধু দর্শকদের আসলে বলে কোনো লাভ নেই। প্রপার একটা অবকাঠামো, প্রপার একটা স্ট্রাকচার, সব কিছু দিলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আবার হয়তো শুরু করবে। আমরা তো সবসময় দেখতে পাই যে নায়ক কেন্দ্রিক সিনেমা, খল চরিত্র কেন্দ্রিক সিনেমা আমরা খুব কমই পেয়েছি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। বলিউডে দেখেছি আমরা, বা হলিউডের কথাও যদি বলি, আমাদের দেশের বাইরে কিন্তু এগুলো তৈরি হচ্ছে, বাংলাদেশে এত কম তৈরি হচ্ছে। এগুলো নিয়ে আপনার কি মন্তব্য? ইন্ডাস্ট্রি তো নেই, ইন্ডাস্ট্রি তো এখন যাতা একটা অবস্থা। চলুক না, হিরোকে নিয়েই চলতে দিন। আগে সিনেমা চলা নিয়ে হচ্ছে কথা, সিনেমাটা রানিং করার কথা। মানে এতগুলো মানুষের জীবিকা, রুটি সব কিছু মিলিয়ে একটা স্টাক হয়ে বসে আছে, স্থবিরতা। চলতে থাকুক। একটা ইন্ডাস্ট্রি যখনই একটা জায়গায় চলে আসবে, একটা নর্মাল জায়গায় চলে আসবে একটা ইন্ডাস্ট্রি, তখনই না এক্সপেরিমেন্টগুলো হবে। খলনায়ককে বলুন, কিংবা বাকি ক্যারেক্টারগুলোকে নিয়ে বলুন। আমি মনে করি যে ইন্ডাস্ট্রিটা চলুক আগে, চলতে থাকলেই আসবে, টেস্টের ভিন্নতার জন্যই আসবে। শাকিব খানকে আমরা নায়ক হিসেবে দেখেছি, এবং খলনায়ক হিসেবেও কিন্তু তিনি অভিনয় করেছেন গ্যাংস্টারের চরিত্রে। সেক্ষেত্রে দর্শক কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই না? তো এই যে অ্যাকসেপ্টেশন বা
আপনার কি মনে হয় যে আরও এরকম সিনেমা তৈরি হওয়া দরকার কিনা? মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সেরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। হ্যাঁ, ভেঙে চুরমার করে দেওয়া উচিত। সাকিব ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, উনি ভাঙছেন, এটা তো একটা খুবই ভালো একটা লক্ষণ। ডিরেক্টররাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাকিব ভাইয়ের পাশাপাশি আরও 3-4 জন হিরো তো লাগবে। আপনার কাছে কি মনে হয় যে নিজের চরিত্রটা আপনি খল চরিত্রে যে অভিনয় করেন নিজেকে কতটুকু ভেঙে চুরে চুরমার করেছেন? না, আমি চেষ্টা করছি। আমি আসলে প্রজেক্ট ওয়াইজ মানে এগোই আর কি। কি আমি কি করব ভবিষ্যতে, কোনটা করব, কোনটা আমার ডিজায়ার, কোনটার জন্য আমি পাগল হয়ে বসে আছি, ওটা আসলে আমার জীবন ধন্য হয়ে যাবে, এইসব আমি চিন্তাও করি না। আমি জাস্ট যে প্রজেক্টটা আমার হাতে আসছে এবং আপকামিং যেটা প্রজেক্ট আমি শুটিং করতে যাই, আমি 1 to 1 আমি মানে এগোতে চাই। ভাঙতে তো হবেই, ভাঙার চেষ্টাটা করে যেতে হবে। দিন শেষে দর্শকরা বলবেন যে সফল হয়েছি কি হই নাই। তবে আমি অ্যাটলিস্ট এই চেষ্টাটা করতে চাই যে দিন শেষে আমি যদি সফল না হতে পারি, দর্শক অ্যাটলিস্ট ক্যারেক্টারটি দেখে মন্তব্য করতে পারেন যে না, চেষ্টাটা করেছে, পারুক আর না পারুক আর কি। এই চেষ্টাটাই আমি চালিয়ে যেতে চাই। দাগি সিনেমার কথায় একটু আসতে চাই। দাগি সিনেমাতে আপনি 50 দিন পর্যন্ত সিনেমার যে শুটিং করেছেন, অন্য কোনো কাজ করেননি। এই যে নিজেকে ভাঙার জন্যই কি এই প্রস্তুতি ছিল? না, ক্যারেক্টারটা একে হচ্ছে শিহাব শাহীন, সিনেমাটা সব কিছু মিলিয়ে ক্লিক করেছে। মস্তিষ্কে যখন ক্লিক করে তখন রিদম হয় হচ্ছে গোটা শরীরে রিদমটা চলে আসে। আমি রিদমটা ব্রেক করতে চাইনি। হ্যাঁ, কষ্ট হয়েছে, অনেক দিন কাজ করিনি, একটা জায়গায় ফোকাস করেছি, চুলটা বারবার বড় হয়েছে, আবার ছোট করেছি। সব কিছু মিলিয়ে আমি এটা এনজয় করেছি আর কি। ভালো লাগে একটা কাজ শেষ ক্যারেক্টার থেকে বের হয়ে যাও, কিন্তু কাজ চলাকালীন সময় যতদূর পারা যায় ক্যারেক্টারের মধ্যে থাকতে পারাটাও এটা একটা ভালো চেষ্টা বলতে পারি আমি। আপনি তো অভিনয় করছেন অনেক বছর ধরে, কোনো মেথড ফলো করেন কিনা? মেথড তো ফলো করতেই হয়, ক্যারেক্টার ওয়াইজ আর কি। যে রোগের যে ট্রিটমেন্ট। আর যেটা হচ্ছে যে আমার একটা দর্শন আছে, সেটা হচ্ছে যে আপাত মস্তক কোনো রিলস বা কোনো ফুটেজ বা কোনো মুভিতে যে ক্যারেক্টারটিকে বলা হয় যে ওর্স ক্যারেক্টার, কিচ্ছু হয় নাই, ভালো লাগে নাই, কারো পছন্দ হয় নাই, আমি ওটাও দেখি এবং গোগ্রাসে দেখি, কারণ আমি ওটার মধ্যে থেকেও কিছু একটা পেয়ে যেতে পারি। ভাই, আমরা আবার আপনার কাছে আসবো, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। দর্শক, মেরিল সিরাম সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দের সময় হলো আরও একটি বিরতিতে যাবার, সাথেই থাকুন। মেরিল সিরাম সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। অপু ভাই, আপনার সাথে কথা বলছিলাম, এই যে সিনেমার কথা বলছিলেন যে বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে আপনি কাজ করেছেন, আপনি তো জঙ্গলিতে কাজ করেছেন সিয়ামের সঙ্গে, কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স? আমার সবার সঙ্গে এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ আমার সঙ্গে এক্সপিরিয়েন্স খারাপ হবার কোনো কারণই নেই। আমি খুবই লক্ষ্মী একজন আর্টিস্ট, তারপর ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে আছি, প্রত্যেকের সঙ্গে আমার দীর্ঘদিনের মানে পরিচয়। একটু শুটিং সেটের কাহিনী শুনতে চাই। জঙ্গলির ক্ষেত্রে খুব গরম ছিল, মানিকগঞ্জে শুটিং করেছি, কিছুদিন ঢাকায় করেছি, গরমে অস্থির অবস্থা হয়ে গিয়েছিল, মানে যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে গরমে খুব কষ্ট পেয়েছি। শুটিং সেটে খলনায়কের চরিত্রে থাকেন বা সবার সাথে কি রাগ করে কথা বলেন কিনা? না, একদমই না। সবার আমি খুব প্রিয়, আমি রাগ করে কথাবার্তা বলি না, তবে আমি চুপচাপ থাকি। খল চরিত্রে কাজ করতে গিয়ে কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যে কোনো একটা চরিত্রে আপনি কাজ করেছেন কিন্তু এটা আপনি মানসিকভাবে আসলে প্রভাবিত হয়েছেন? মানসিকভাবে প্রভাবিত হচ্ছে, কিছুটা ট্রমাটাইজ হয়েছিলাম যে জানোয়ার করতে যে রায়হান রাফির টানা 36 ঘন্টা, দুপুরে বোধহয় না সকালে নাস্তা করেছিলাম, তারপরে দুপুরেও খাওয়া হয়নি, রাত্রেও হয়তো খাওয়া হয়নি, পরের দিন সকাল পর্যন্ত কাজ হয়েছে। ওই কাজটা শেষ করে আমাকে সাথে সাথে বান্দরবন যেতে হয়েছে আর একটা কাজ করার জন্য। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সেরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আমার ওখান থেকে বেরোতেই কষ্ট হয়েছে, আসলে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, 2-3 দিন লেগেছে আর কি ওখান থেকে বেরোতে। ভাই, আপনি তো ওটিটির কথা বলছিলেন, ওটিটিতে আপনি কাজ করেছেন কসাই, নিঃশ্বাস, তারপর অমীমাংসিত অন্ধকারের গান, এগুলো নিয়ে একটু শুনতে চাই। প্রতিটা কাজ নতুন নতুন চ্যালেঞ্জ,
কষাইতে কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। ওটিটিতে তো আপনার সিনেমার রিলিজ পেয়েছে এবারের কোরবানি ঈদে, তো সারার সংসার এটি নিয়ে একটু গল্প শুনতে চাই। একজন মা, একজন চতুর্দিকে সব কিছু সামলাতে হয় সংসারে, একটা হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়, এটা একটা অ্যাক্সিডেন্ট, সব কিছু মিলিয়ে সে অ্যাক্সিডেন্টটা কী করে সে সামাল দেয়। মাঝখানে আমার ভৌতিকভাবে হাজির হয়ে যায় নতুন উৎপাত নিয়ে, সেটার কি করে সলিউশন হয়। একজন মা কি করতে পারেন আর কি করতে পারেন না তার সন্তানের জন্য, সব কিছু মিলে সারা সংসার। সিনেমাতে কাজ করেছেন, ওটিটিতে কাজ করেছেন, মঞ্চে কাজ করেছেন, ডিরেকশনও দিয়েছেন এক সময়, এখন কেন ডিরেকশন দিচ্ছেন না? আসলে দু নৌকায় পা দিয়ে আমি আসলে চলতেই পারি না, মানে এত মেধাবী আমি না সব কিছু মিলিয়ে। তো হ্যাঁ, আসবো এবং একটু বড়সড়ভাবেই আসবো, ফিল্ম নিয়ে আসবো। গত 2 বছর ধরে স্ক্রিপ্টিং চলছে। সিনেমা করতে বেশি পছন্দ করেন নাকি ডিরেকশন দিতে পছন্দ করেন, কোনটা আপনার ভালো লেগেছে? আসলে ডিরেক্টরই হতে এসেছিলাম, মঞ্চে অ্যাক্টিং করে, কিন্তু স্ক্রিনে চেহারা দেখানোর কোনো খায়েশ বা ইচ্ছা কোনো কালেই আমার ছিল না। হ্যাঁ, আপনি শুরুতেই বললেন যে নায়ক হওয়ার ইচ্ছে কখনো ছিল না। নায়ক না, মানে চেহারা দেখানোর আমার কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, বললাম না সিটি বাস একটা দুর্ঘটনা, যেটা দুর্ঘটনা বলছি কারণ সেটা পরে সুঘটনা হয়ে গেছে, এটাই আমার প্রফেশন হয়ে গেছে। খল চরিত্রের জন্য তো নায়কদের অনেক সময় মারপিট করতে হয়, সেক্ষেত্রে কখনো মায়া লাগে আপনার? মার খেতে হয়, মার খেতে হয়, দু একটা যে লাগে না, মানে কি বলে, লেগে তো যাই। তো যখন এসছি তো ধরে নিয়ে এসছি যে হ্যাঁ, অ্যাকশনের সিনগুলোতে দু একটা লাগবেই, লেগেও যাই। সিনেমাতে আবার পাবো কবে? বাংলাদেশের যে সংস্কৃতি, সিনেমার যে ট্রেন্ড, ঈদ ছাড়া তো সিনেমাগুলো আসেই না। আমি তো চাই সারা বছর আসুক। তাহলে কি ওটিটিতেই কাজ করার ইচ্ছা এখন বেশি? সিনেমার কাজ সারা বছর ধরেই আমার করতে হয়, আমি করতে থাকি, কিন্তু সিনেমাগুলো সব জমতে থাকে, সবাই ঈদেই আনতে চায়। এই কারণেই ঈদেই রিলিজ হয়, এই আর কি। আর ওটিটি তো চলতেই থাকে, ওটিটি চলবে। ভাইয়া, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কিছু দর্শকদের জন্য বলার আছে কিনা? দর্শকদের জন্য এতটুকুই বলা যে আমার জন্য অ্যাটলিস্ট দোয়া করবেন, যেন দীর্ঘদিন এই যাত্রাটা অব্যাহত রাখতে পারি, আপনাদের পছন্দে, আপনাদের ভালোবাসায় কাজ করে যেতে পারি। দর্শক, মেরিল সিরাম সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন টেলিভিশনের সাথেই থাকুন, সবাইকে ঈদ মোবারক।